আজকের পর্বে নিউ ইয়র্কের মিড টাউনটা ঘুরে দেখব। প্রথমে দেখে নেব টাইম স্কোয়ার, তারপর ব্রায়ান পার্ক, সেখান থেকে পাবলিক লাইব্রেরি, গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, আর শেষ করব রকফেলার সেন্টার দিয়ে। আজকে শহরের মাঝে মানে মিড টাউনটা ঘুরে নেব। শুরু করছি টাইম স্কোয়ার দিয়ে। প্রথমবার টাইম স্কোয়ারে আসার অভিজ্ঞতাটা কিন্তু আলাদা। চারিদিকে ইলেকট্রনিক্সের বিলবোর্ড, রাজার নিয়নের বিলবোর্ড, বড় বড় পৃথিবী বিখ্যাত সব ব্র্যান্ড নাম, হার্ড রক ক্যাফে এবং ব্রডওয়ে প্রচুর বিখ্যাত শো সব এক জায়গায় কিন্তু এখানে আছে নিউ ইয়র্কের এই টাইম স্কোয়ারে। তা টাইম স্কোয়ার মেট্রো স্টেশনে নামলেই কিন্তু আপনাকে ডাইরেক্টলি এই স্কোয়ারের মধ্যে আপনি চলে আসবেন। বেশি হাঁটাহাঁটি করার কোনো ব্যাপার নেই, জাস্ট ওটা স্কোয়ারের মধ্যেই মেট্রোটা। তো টাইম স্কোয়ারের এই নামটা কেন? এই জায়গাটার নাম কিন্তু টাইম স্কোয়ার ছিল না, এই জায়গাটার নাম হচ্ছিল লং একর স্কোয়ার। তো প্রায় 100 বছর আগে নিউ ইয়র্ক সিটির বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখানে একটা অফিস বিল্ডিং কেনে। সেই অফিস বিল্ডিং কেনার পর থেকে এই জায়গাটার নাম টাইম স্কোয়ার হয়ে যায়। তার আগে পর্যন্ত কিন্তু এটা ঘোড়ার আস্তাবল রাখার একটা জায়গা ছিল। দেখে বিশ্বাস করতে পারবেন যে এখানে নাকি ঘোড়া আস্তাবল এইসব থাকতো। এই দেখুন, এই জায়গাটা নিউ ইয়র্কের বিখ্যাত ব্রডওয়ে ডিস্ট্রিক্টও বলে। তো নানা রকমের ফেমাস থিয়েটার শোজ এখানে হয়। এখানে যেরকম দেখছেন লায়ন কিংয়ের শো চলছে, এছাড়া আলাদিন, উইকেড, এগুলোও কিন্তু বিখ্যাত ব্রডওয়ে শোজ। এই সামনেটা একটু এগিয়ে গেলে এখানে একটা মঞ্চ মতো করা আছে, দ্য রেড স্টেপস। তো এই রেড স্টেপসটা কিন্তু ছবি তোলার, সেলফি তোলার একটা খুব পপুলার স্পট। এছাড়াও টাইম স্কোয়ার আমরা চিনি হচ্ছে আপনার 31 ডিসেম্বর যে বলটা ড্রপ করে সেটার জন্য। তো সবাই জিজ্ঞেস করে যে কোথায় বলটা ড্রপ করে, সেই এক্স্যাক্ট জায়গাটা কোথায়। তো এইটা সবাই ভাবে যে রেড স্টেপের ধারে কাছে ওখানে কোথাও হবে, কিন্তু সেটা নয়, সেটা রেড স্টেপের ঠিক উল্টো দিকে। আমি রাস্তাটা ক্রস করে দেখিয়ে দিচ্ছি। উল্টো দিকে এই সোজা মাঝের বিল্ডিংটা, এটাই কিন্তু আপনার টাইম স্কোয়ার বিল্ডিং। আর আস্তে আস্তে উপরের দিকে তাকান, এইখান থেকে এই প্রতি বছর 31শে ডিসেম্বর বলটা ড্রপ করে। এখন বলটা আপনার এখনও দেখা যাচ্ছে, তো দেখি একটু জুম করে যতটা। এই যে এইটা হচ্ছে আপনার এই বলটা, এর মাথা থেকে এটা আস্তে আস্তে ড্রপ করে যায়। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সব জায়গায় কিন্তু একটা সব দোকানের একটা করে বিলবোর্ড আছে। তো এই টাইম স্কোয়ারে দোকান লিজ নেওয়ার একটা বেসিক একটা ক্রাইটেরিয়া হলো যে আপনাকে কিন্তু দোকানের সামনে বিলবোর্ডটা রাখতেই হবে। দিস ইজ জাস্ট টু মেনটেন দ্য প্যারিটি, মানে যাতে সবকটা জায়গা একই রকম সুন্দর লাগে, সেই জন্য এটা নিয়ম করা। আমি দাঁড়িয়ে আছি এই বিখ্যাত রেড স্টেপের উপর। এই টুপিটা পরতেই হচ্ছে, কেন এখানে প্রচণ্ড গরম। আর এই রেড স্টেপের উপর থেকেই আপনি কিন্তু আপনার এই আইকনিক শটটা পেয়ে যাবেন। তা টাইম স্কোয়ারে যে কোনো মেট্রো স্টেশন থেকে টাইম স্কোয়ার কিন্তু খুব ইজিলি অ্যাক্সেসেবল। টাইম স্কোয়ার আমি বললাম নিজস্ব একটা মেট্রো স্টেশন আছে, তাতে বিশাল কানেক্টিভিটি। তো আপনি শহরের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনি ইজিলি চলে আসতে পারবেন। আমি এসেছি অনেকটা দূর থেকে, তো আমারও পৌঁছতে কোনো অসুবিধা হয়নি। এইবার হচ্ছে কখন আসবেন, আমার মতে
আমি রাতের বেলা দিনের বেলা দুবারই টাইমস স্কোয়ার দেখেছি, তো আমার মনে হয় দুবেলাই একবার করে আসা উচিত, কেন দুটোর এক্সপিরিয়েন্সটা আলাদা। আর রাত্রিরে এলে মাঝরাত্রির দিকে একবার আসার চেষ্টা করবেন, কেন কি 11:57 মানে প্রায় 12টা বাজার 3 মিনিট আগে এখানে সবকটা বিলবোর্ডে একটা কিন্তু সাউন্ড অ্যান্ড লাইট শো বা একটা ইলেকট্রিক্যাল এক্সিবিশন হয়, যেখানে সবকটা বিলবোর্ড সিনক্রোনাইজ করে রাত্রির 12টা অবধি একটা ভালো এক্সিবিশন দেয়, তো সেইটাও কিন্তু চোখ ধাঁধানো। এবার চলুন চলে যাই ব্রায়ান্ট পার্কের দিকে। এই হলো পার্ক, আপনার জিরিয়ে নেওয়ার জায়গা। কেন এর ঠিক পেছনেই যে বাড়িটা দেখছেন সামনে, এই গাছের পেছনে, জানি না কতটা ভালো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি। অনেক চেয়ার বেঞ্চ রাখা, আপনি যে কোনো একটায় বসে পড়ে নিজের মতো টাইম স্পেন্ড করতে পারেন। এই ভিডিওটা আমার শীতকালে তোলা, যেখানে এই পার্কে আইস স্কেটিং রিং বসেছে, আর নিউ ইয়র্কের লোক কিন্তু এখানে ফ্রিতে আইস স্কেটিং করতে পারে। যেই বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে নিউ ইয়র্ক লাইব্রেরি মেইন বিল্ডিং, স্টিফেন শোয়ার্জম্যান বিল্ডিং। এই নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি 1897 সালে বানানো শুরু হয় এবং 1913 সালে বোধহয় কনস্ট্রাকশন কমপ্লিট হয়। আর সেই সময় এটা কিন্তু বোধহয় লার্জেস্ট মার্বেল স্ট্রাকচার ছিল। তো একটা মজার জিনিস দেখাই, এই সামনে দুজন সিংহ আছে, আর এই সিংহ দুটোর কিন্তু নিজেদের নাম আছে। একজনের নাম হচ্ছে পেশেন্স, আর একজনের নাম ফর্টিচুড, মানে ধৈর্য আর সাহস। এই 1920-30 যখন নিউ ইয়র্ক এই গ্রেট ডিপ্রেশনের মধ্যে ছিল, তো এই দুটো সিংহকে কিন্তু নিউ ইয়র্ক শহরের পেশেন্স আর হোপের প্রতীক বলা হতো। তো এটা কিন্তু শহরের লোকেদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট সিম্বল। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স হল। এটা পাবলিক লাইব্রেরির ভেতরটা নাকি, মনে হচ্ছে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে আছি। আমার স্কুল কলেজে লাইব্রেরি ছিল, দেয়ালে সাদা রং করা থাকতো। কলেজের লাইব্রেরি থেকে একটা দুটো জায়গায় পলেস্তরা খসে পড়তো। উপরের ছাদটা যারা যারা সিস্টিন চ্যাপেলে গেছেন, ওর কাছাকাছি না, ওর মতো ভার্সাইয়ের রাজপ্রাসাদের ছাদের মতো সূক্ষ্ম কারুকার্য করা। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির পোলন্সকি এক্সিবিশন রুমে ডান দিকে শেষের দিকে আপনার কিন্তু গুটেনবার্গ বাইবেল রাখা আছে। এটা বিশ্বে অনেকে বলে ওয়ান অফ দ্য ফার্স্ট প্রিন্টেড বুকস। তো এই একদম রুমের কোণার দিকে শেষে এই ভদ্রমহিলার মূর্তির পেছনে কিন্তু ওটা রাখা আছে। এই দেখুন, গুটেনবার্গ বাইবেল, one of the first printed books in the world. নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির পোলন্সকি এক্সিবিশনে কিন্তু গুটেনবার্গ রাখা আছে। এই গুটেনবার্গ বাইবেল উইনি দ্য পুয়ের অরিজিনাল বুকস আর ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু মানে মাস্ট সি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে এলে, মানে এই কটা জিনিস কিন্তু মিস করা যাবে না। এইটা হচ্ছে আপনার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এটা আমেরিকার 250 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্সে। তো
খুবই মূল্যবান দলিল থমাস জেফারসনের লেখা। এইটা হচ্ছে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র। 13টি ব্রিটিশ উপনিবেশ এই ইন্ডিপেন্ডেন্স ঠিক 250 বছর আগে 4th জুলাই, আজকে হচ্ছে 2nd জুলাই, তো 4th জুলাই 250 বছর আগে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে। তো 1776 সালে সেই ইন্ডিপেন্ডেন্স যে ডিক্লারেশন, ওটা নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে আছে। এটা থমাস জেফারসনের লেখা। মাত্র 33 বছর বয়সে উনি কিন্তু এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা লিখেছিলেন। পরবর্তীকালে থমাস জেফারসন আমেরিকার 3য় প্রেসিডেন্ট হন। তো এই আবার বলছি, নিউ ইয়র্কের এই এক্সিবিটগুলো পাবলিক লাইব্রেরি পুরোটাই ফ্রি। আর এই গুটেনবার্গ বাইবেল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই গটসম্যান হল ট্রেজারি রুমে কিন্তু আপনি পেয়ে যাবেন। লোকে বলবে নিউ ইয়র্ক প্রচুর খরচাপাতি এইসব, কিন্তু এই টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, দে আর জাস্ট ফ্রি। তার মানে হেঁটে ঘুরতে পারেন, কোনো খরচা নেই। 250 বছর আমেরিকার ইন্ডিপেন্ডেন্সের পূর্তি, আর 3 দিন বাদে তো পুরো শহর এ নিয়ে কিন্তু সেজে উঠছে। এই রাস্তায় কোনায় কোনায় অজস্র মাইল ফলক বলা যাবে না, প্লেক আছে। কেন এটা দেখালাম বলুন তো? এইখানে একটা আমাদের দেশের একজনের প্লেক কিন্তু এখানে আছে। কোন জায়গাটা বলবো না, আমি একটা ছবি তুলে দেখিয়ে দেবো। আর আপনারা যখন নিউ ইয়র্ক আসবেন, আপনাদের দায়িত্ব খুঁজে বার করা সেটা কোথায়। আর সেখান থেকে ঘুরলেই আপনার গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন। তো গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনও আপনি কিন্তু, বা টার্মিনাল, আপনি হলিউডে বিভিন্ন সিনেমায় দেখেছেন। দেখি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালের ভেতরটা দেখি। ভেতরে কনকোর্স, এটা খুব সুন্দর। তো এখন সিগন্যাল চেঞ্জ করার জন্য ওয়েট করছি। তো উল্টো দিকেই সারি সারি নিউ ইয়র্কের বিখ্যাত ইয়েলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছেন লাল, এখন জেব্রা ক্রসিংয়ে ওয়েট করতে হচ্ছে। ব্রাঞ্চ 3টে কোর্স $35। স্যালাড, বিট স্যালাড, অয়েস্টার, কিসে, এগুলো ভালো ভালো জিনিস নিয়ে ওটার উপরে এক্সট্রা। কফি $5.5, চা $6। ঠিক আছে, নিউ ইয়র্ক গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে বসে চা খেতে গেলে $500 দিতে হবে। চলুন গ্র্যান্ড কনকোর্সটা ঢুকে দেখি। আমি পড়েছিলাম এটা, মানে এটাও একটা ইম্পর্টেন্ট ট্রেন স্টেশন। প্রায় 7-7.5 লাখ লোক এখানে কিন্তু ইউজ করে এই ট্রেন স্টেশনটা ডেইলি। এবং সেটা এত সুন্দরভাবে আপনার কিন্তু মেনটেন করা আছে। হাওড়া স্টেশনের যেরকম বিখ্যাত ঘড়ি, এই সেন্ট্রাল স্টেশনেরও এটা সেই বিখ্যাত ওপাল ক্লক। তো বলা হয় যে নিউ ইয়র্কে যদি কাউকে গ্র্যান্ড সেন্ট্রালে মিট করতে চান, তাহলে তাকে বলতে হবে মিট মি আন্ডার দ্য ক্লক। ইস্ট ব্যালকনি, ট্র্যাক 20, 21, লেক্সিংটন এভিনিউ, নানা ধরনের এক্সিট রয়েছে। এখানে অ্যাপেলের একটা দোকানও দেখতে পাচ্ছি। এই যে ট্রেনের টাইম টেবিল দেওয়া রয়েছে।
মানে স্টেশনটাও পায়ে হেঁটে দেখার মতো, মানে এই অপূর্ব আর্কিটেকচার, এরকম আর্চওয়েজ, তারপর এটা কিন্তু ওয়ার্কিং স্টেশন, এত নিট ক্লিন। এই যে এখান দিয়ে ঘুরে, এইটা হচ্ছে ডাইনিং কনকোর্স, গ্রাউন্ড ফ্লোরের নিচে। এইখানে আপনার ফেমাস অয়েস্টার বার রেস্টুরেন্ট। তো ঝাড়বাতিদের তলা দিয়ে এই আমার উপরে ডান দিকে দেখুন, এইখানে মেন প্ল্যাটফর্মটা যেখানে আমি দাঁড়িয়েছিলাম, এই ডান দিকে ওপরে যেখানে আপনার এই ঘড়িটা আছে, তো ওটা থেকে তলায় নেমে গেলেই ঠিক ওই জায়গাটার তলাতেই আপনার অয়েস্টার বার রেস্টুরেন্ট, যদি আপনি খেতে পছন্দ করেন। এইটা হচ্ছে আপনার সেই জায়গাটা। তো ভেতরটা খুব সাজানো গোছানো। অয়েস্টার, একটা অয়েস্টারের দাম $4 করে, তো যে কটা খাবেন। তো অয়েস্টার বারের উল্টো দিকে সাধারণ লোকেদের বার, এখানে শেক শ্যাক, লুকস, এগুলো দেখতে পাচ্ছি। তো এইগুলো অনেকটাই আমাদের হাতের মধ্যে হবে, যদিও নিউ ইয়র্কে যেরকম অপশন, নানা রকম অপশন আছে, যেরকম আপনার পছন্দ ইউ ক্যান চুজ। তো আমরা কিন্তু এই চত্বরটা প্রায় দেখে ফেললাম, মানে টাইম স্কোয়ার, ব্রায়ান্ট পার্ক, পাবলিক লাইব্রেরি দিয়ে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন। তো আর অল্পই বাকি আছে। তো যেটা করে মানে এটা করতে আপনার 4-5 ঘন্টা যদি হাঁটেন ভালো করে লেগে যাবে। তো যেহেতু কাছাকাছি, তো আর দুটো জায়গা দেখিয়ে আজকের বকবক আমি শেষ করে দেবো। তো গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে দাঁড়িয়ে আপনি দেখবেন এই এক্সিটটা মেটলাইফ বিল্ডিং, এই মেটলাইফ বিল্ডিং থেকে আপনি বেরোবেন। সবচেয়ে বড় সুবিধে এসকেলেটর আছে। তো আমার মতো যারা খুঁড়ের বাদশা, তাদের জন্য এসকেলেটারই ভালো। এই গ্র্যান্ড সেন্ট্রাল থেকে মেটলাইফ বিল্ডিং মনে হচ্ছে কয়েকশো বছরের ডিফারেন্স। একটা ঝাঁ চকচকে একটা বাড়িতে চলে এলাম। তো সোজা 45th স্ট্রিটের দিকে সোজা বেরিয়ে পড়বেন। তো মেটলাইফ বিল্ডিংকে পেছনে রেখে আমি এগিয়ে চলেছি আজকের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। এই ডেস্টিনেশনটা হলো আপনার রকফেলার সেন্টার। তো রকফেলার সেন্টারে আপনার একটা অবজারভেশন ডেক আছে, যার নাম হচ্ছে টপ অফ দ্য রক। তো আমার মতে যে নিউ ইয়র্কে অনেকগুলো অবজারভেশন ডেস্ক আছে, তো আপনি কনফিউজ হয়ে যেতে পারেন কোনটা ভালো কোনটা ভালো না। আমি সব কটায় যাইনি, কিন্তু বেস্ট আমার মনে হয় সামিট ওয়ান, ভ্যান্ডারবিল্ট, ওইটা দ্যাটস এ গুড ওয়ান। তো ওয়ালডর্ফ, পার্ক স্ট্রিটেও একটা ওয়ালডর্ফ আছে। তো ওয়ালডর্ফকে ডান হাতে রেখে এগিয়ে চলেছি। এটাও খুব বেশি দূর না, সেই 5-10 মিনিট হাঁটা পথেই। সুন্দর একটা অর্থোডক্স চার্চ, মনে হচ্ছে এটা গ্রিক অর্থোডক্স চার্চ, জানি না, কনফার্ম নই, আমাকে দেখে বলতে হবে, কিন্তু আমার বাইরেটা দেখে ওরকমই লাগছে। তো এইখান থেকে বোধ হয় বাদিকটা নিতে হবে। ইয়েস, গরম কিন্তু প্রচুর, বলছে 33, ফিলস লাইক 44। আলু সেদ্ধ হয়ে গেলাম। সেই জন্য এমন, এখানে নিউ ইয়র্কের একটা সুবিধা হচ্ছে যে জায়গায় জায়গায় এসি, যেখানেই ঢুকবেন একটা করে এসি বসিয়ে রেখেছে, তো অতটা অসুবিধে হবে না। আর
এমনভাবে প্ল্যান করা যে এভরি 1.5 আওয়ার্স আপনি 20 মিনিট বসে নিতে পারবেন। এই দেখুন সামনে বসার জায়গা আছে, একটা জলের বোতল কিনে আপনি পুরো আপনার ট্রিপটা স্পেস করে দেবেন। চার্চ ডান সাইডে। এইবার যেটা করব সেইটা হচ্ছে এই চপ কাটলেট এদের চাপল্য প্রতিরোধ করে রাস্তাটা ক্রস করা। এই অ্যাটলাস মূর্তি, আর সেইখানেই হচ্ছে আপনার সেই ইনস্টাগ্রামের শট, হয়ে বসে এই শটটা নেওয়া নিজের পছন্দ মতো অ্যাঙ্গেলে। এবার একবার ছোট্ট করে টুক করে ফ্যান পার্কের দিকটা দেখে আসবো। তো ফ্যান পার্ক এখনও চালু হয়নি, রকফেলার সেন্টারেরটা 6 তারিখ চালু হবে, 6 জুলাই। তো আজকে হচ্ছে আপনার আজকে 2 জুলাই, বোধহয় না, আজকে 2 জুলাই। তো এখনও কয়েকদিন দেরি আছে। তো ওরা বলেছে যে যেখানে আইস স্কেটিং রিঙ্কটা আছে রকফেলারে, তো ওইখানেই ওয়ার্ল্ড কাপ পার্কটা হচ্ছে। তো আইস স্কেটিং রিঙ্কটা আবার ওই রিঙ্কটা যে কোনো ক্রিসমাস মুভি যেটা ইউএসএ বা নিউ ইয়র্কে বেস্ট দেখতে পাবেন, যেই বড় ক্রিসমাস ট্রি, তার উপরে একটা সোনালি তারাজ লাগানো আছে। তো সেইটা যেখানে ইউজুয়ালি ওর লোকেশনটা এই আইস স্কেটিং রিঙ্কটা, তো দ্যাটস দ্য সেম ওয়ান। তো সব পাশাপাশি প্রায় এসে গেছি। তো ওই মূর্তিটা থেকে, যেটা অ্যাটলাসের মূর্তি থেকে মিনিট 2 হাঁটা পথ। এই যে এইটা হচ্ছে সেই আপনার ফিফা ফ্যান জোন। এখনো তৈরি হয়নি, তৈরি হবে। কিছু গ্রিন জোন করেছে, এখানে বসে থাকা খাওয়ার ব্যবস্থা, একটা মূর্তি উইথ ফাউন্টেন্স, ফিফা ওয়ার্ল্ড কাপ। যেহেতু ফ্যান জোন খোলেনি, খুব বেশি কিছু করার নেই। আস্তে আস্তে ভাইয়ের বাড়ির দিকে পা বাড়ালাম। আর তাড়াতাড়ি একটু বাড়ি ফেরারও ছিল, কেন কি আজকেই আমাদের নায়াগ্রা ফলসের দিকে যাত্রা করার কথা। তো পরের ভিডিওতে থাকবে নায়াগ্রা ফলস।